রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের অন্ত পর্বে এসে যে সাহিত্যগুলি রচনা করেছিলেন তার মধ্যে প্রবল বাস্তবতা বোধের সঙ্গে ছিল আধুনিকতা। এই সময়ে অন্তত গদ্য সাহিত্যের ক্ষেত্রে একটি বিষয় আমরা দেখতে পাই, তা হলো যে তার ভাবনাগুলি যেন এক একটি আইডিয়া হিসেবে, এক একটি চরিত্র হিসেবে তার যে সাহিত্য, মূলত গদ্য সাহিত্য, সেখানে স্থান করে নিয়েছে। তিন সঙ্গীভুক্ত শেষ কথা নামক গল্পেও আমরা এরকম একটি চিন্তনকে খেয়াল করতে পারি। এই সময়ের গল্পে প্রথম দিকের যে গল্প বলার ইচ্ছে তার ছিল, তার থেকেও বেশি জায়গা করে নিয়েছে জীবন দর্শন। সাহিত্যের পথের এই পর্বে আমরা যে গল্পটি আলোচনা করব, অর্থাৎ শেষ কথা, এই গল্পের একটি বড় বৈশিষ্ট্য রয়েছে। কারণ শেষ কথা ছাড়া রবীন্দ্রনাথের আর কোনো ছোট গল্পের স্বতন্ত্র দুটি মুদ্রিত পাঠ নেই। এটি প্রথম পাঠ ছোট গল্প নামে 1346 বঙ্গাব্দের 30 অগ্রহায়ণ দেশ পত্রিকায় প্রকাশিত হচ্ছে, আর দ্বিতীয় পাঠ শেষ কথা নামে প্রকাশিত হচ্ছে 1346 বঙ্গাব্দেরই শনিবারের চিঠিতে। আজকে আমরা এই শেষ কথা গল্প সম্পর্কে কিছু বিষয় জেনে নেব। মূলত এই গল্পটি আলোচনা করতে গেলেও আমরা যে চরিত্রের যে বৈশিষ্ট্য সেগুলির ওপর আলোকপাত করলে এই গল্পের মূল কাঠামো সম্পর্কে সম্যক ধারণা পেয়ে থাকি, এবং আজকেও আশা করি আমরা সেটাই পাবো। কেবল চরিত্র আলোচনা নয়, তার সঙ্গে সঙ্গে এই গল্পেরও বেশ কিছু, গল্পের বিষয়বস্তু সম্পর্কেও বেশ কিছু কথা এই পর্বে থাকবে। তাই আশা করি পর্বটি আপনারা শেষ অবধি দেখবেন। আমি একটু আগেই বললাম যে এই বিশেষ গল্পটির একটি বিশেষ বৈশিষ্ট্য আছে, কি না রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ কথা গল্প ছাড়া আর কোনো দুটি মুদ্রিত পাঠ, ওই একই গল্পের দুটি মুদ্রণ, দুরকম পাঠের এটা কিন্তু দেখতে পাওয়া যায় না। এবং দুটি গল্প কবে প্রকাশিত হয়েছিল সেটাও আমি একটু আগে বলেছি। এবার এই দুটি যে আলাদা আলাদা পাঠের গল্প, তার মধ্যে বেশ কিছু প্রকারভেদ রয়েছে, সেই প্রকারভেদের ওপরে খানিকটা আলোকপাত করা যাক। এই যে একই সালে প্রকাশিত দুটি গল্পের পাঠ, তাতে আমরা দেখতে পাচ্ছি প্রথম পাঠের গোড়ায় নিবদ্ধ যে ছোট গল্প তত্ত্ব, সেটার একটা সাধারণভাবে মূল্য থাকলেও পরবর্তীকালে রবীন্দ্রনাথের এটা একটু বেশি বড় বলে মনে হয়েছে, যে কারণে দ্বিতীয় পাঠে তা বর্জিত হয়েছে। দ্বিতীয়ত, যে প্রথম পাঠে নবীন মাধবের যে অর্ধ সমাপ্ত কয়লার খনিতে মজুরদের স্ট্রাইকের বিবরণ পাওয়া যায়, সেটা কিন্তু দ্বিতীয় পাঠে নেই। প্রথম পাঠে ছোটনাগপুরের অরণ্যবাসী সাঁওতালদের পার্বণের কথা দ্বিতীয় পর্বে আমরা পাই না। আর খুঁটিয়ে পড়লে লক্ষ্য করা যায় যে দুই গল্পের ভাষা শিল্পের নানা যে রূপান্তর রবীন্দ্রনাথ ঘটিয়েছেন সেটা আমরা খেয়াল করতে পারি। তবে দ্বিতীয় পাঠে স্বরূপগত পরিবর্তন লক্ষ্য করা যায় এই গল্পের, বলা যেতে পারে যে মূল চরিত্র সেই অচিরার ক্ষেত্রে। তবে একটা কথা মনে রাখতেই হবে, যতই দুটো পাঠ থাকুক না কেন, দুটি গল্পের মূল বিষয়বস্তু কিন্তু একই। দুটি গল্পের মূল বিষয়বস্তুর মধ্যে খুব একটা কিছু পার্থক্য নেই। এবার আমি আশা করব তোমরা বা আপনারা যেই আমার এই ভিডিও দেখছেন বা দেখছো, তারা এই গল্পটি অবশ্যই একবার পড়ে নেবে, এক বা একাধিকবার পড়ে নেবে, না হলে বিষয়বস্তু বুঝতে অসুবিধা হবে। খুব সহজে, খুব ছোট করে আমি এখানে বলে দিচ্ছি যে মূল গল্প কি। মূল গল্পে আমরা দেখতে পাই যে খানিকটা কাল্পনিক চরিত্রের মতোই বেশ কিছু চরিত্রকে রচনা করেছেন রবীন্দ্রনাথ। হয়তো তাদের কোথাও দেখেছিলেন, কোথাও কোনো বাস্তবতা ছিল, কিন্তু উনি যেন ছোট গল্প লেখবার মতো ভান করেই লিখছেন যে এই চরিত্রের নাম আমরা দিতে পারি নবীন মাধব, এই মেয়েটির নাম
আমি আসলে বলবো না, আমি ধরে নিলাম তার নাম অচিরা। এরকম ভাবে তিনটি মূল চরিত্র নিয়ে এই গল্প চলেছে এবং শেষ হয়েছে। যে গল্পে নবীন মাধব বলে একটি পুরুষ চরিত্র আমরা পাচ্ছি, যার বয়স বেশ কম, সে 35 বছর, 34-35 বছর তার বয়স। সে বিভিন্ন ভাবে নিজেকে শিক্ষিত করেছে এবং ছোটনাগপুরে একটি জায়গায় সে কর্মরত, এবং সেখানে সেই বন জঙ্গলের মধ্যেই তার সাথে হঠাৎ করেই দেখা হয়েছে অচিরা নামক একটি মেয়ের, যার যে পূর্বতন ইতিহাস সেই সম্পর্কে জানতে গেলে সে জানতে পেরেছে যে সে প্রেমে প্রত্যাখ্যাত হয়েছে, এবং হয়তো সেই কারণেই তার দাদা মশাইকে নিয়ে সে ওখানে এসে উপস্থিত। এবং দাদা মশাইও কোনো সাধারণ মানুষ নন, তিনিও একজন বিখ্যাত অধ্যাপক। এইভাবে সম্পর্ক একটা জাল বিস্তার করেছে, যে নবীন মাধব প্রথম থেকে ভেবেছিল যে মেয়ে মানুষদের সঙ্গে বা নারী জাতির সঙ্গে একটা দূরত্ব স্থাপন করে সে চলবে, যতই সে সুপুরুষ হোক না কেন। পরবর্তীকালে স্বাভাবিকভাবেই অচিরার ব্যাপারে সে নরম হয়ে পড়েছে, এবং যখন অচিরা বিষয়টা বুঝতে পেরেছে তখন সে নিজেই, আমরা গল্পের শেষে দেখব, সে নিজেই সেই সম্পর্ক থেকে, সেই অবস্থা থেকে সরে গেছে। প্রাথমিকভাবে পড়লে গল্পটা একটু জটিল বলে মনে হতে পারে, কারণ এটি রবীন্দ্রনাথের আধুনিকতম লেখার একটি, কিন্তু একটু তলিয়ে দেখলে আমরা এর ভেতরের যে বিষয়বস্তু বা এর ভেতরের যে ফিলোসফি, সেই বিষয়টা আমরা বুঝতে পারবো। এবারে আমরা গল্পের আলোচনায় আসি। আমি প্রথমেই বললাম আমরা চরিত্রের সাপেক্ষে গল্পের সম্পূর্ণ একটি আলোচনা করব, এবং এই গল্পে তিনটি চরিত্র দেখতে পাওয়া যায়, নবীন মাধব, অচিরা এবং দাদামশাই, যার নাম অনিল কুমার সরকার। এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ চরিত্র অবশ্যই অচিরা। প্রথমে নবীন মাধবকে নিয়ে বলা যাক, যার নাম একটু পুরাতনী, হতেই পারতো তার নাম নবারুণ সেনগুপ্ত, কিন্তু খানিক ইচ্ছাকৃত ভাবেই তার নাম নবীন মাধব, নব মাধব বা নব শ্যাম আর কি। যে এক সময় বিপ্লবী ছিল, পরে হলো আমেরিকার খালাসি, তারপরে যন্ত্রবিদ্যা বা ইঞ্জিনিয়ারিং পাশ করে ফোর্ডের মোটর কারখানার কর্মী, তারপরে খনিজ বিদ্যার শিক্ষার্থী, এবং একদম শেষে কিভাবে আমরা তাকে পাচ্ছি, ছোটনাগপুরের এক রাজার ছেলে তাদের এস্টেটে তাকে জিওলজিক্যাল সার্ভের কাজে লাগিয়ে দিচ্ছেন বা দেন। সে নিজের সম্পর্কে বলে, আমি সন্ন্যাসী, আমি কর্মযোগী, কারণ নারী সঙ্গের ইচ্ছা উপায় সকল ছিল, শুধু জেদের ব্রত তাকে আটকে রেখেছিল। সে খানিক মেকি তো বটেই। তার প্রমাণ আমরা পরে পাবো, তার সেই মেকি ব্রতের প্রমাণ আমরা পরে পাবো, কিন্তু একাধারে নিজ মুখে যেভাবে এই নবীন মাধব নিজ গুণকীর্তন করেছেন, তাতে প্রমাণ হয় যে তিনি নারী মনকে আকৃষ্ট করতে বেশ উৎসুক ছিলেন। কেবল তার মনে হয়েছে বাঙালি মেয়েরা কার্তিকের মতো মোলায়েম চেহারার পুরুষ চায়, তার মতো বলিষ্ঠ নয়। ছোটনাগপুরের ফাল্গুনের হাওয়াতেই হোক আর যে কোনো কারণেই হোক, এই নবীন মাধবের সঙ্গেই আলাপ ঘটে আমাদের গল্পের একমাত্র নারী চরিত্র অচিরার। প্রথমে জঙ্গলের মধ্যে, পরে এক ছুটকো ডাকাতিকে কেন্দ্র করে তাদের সামনাসামনি দেখা হয়। এই আলাপের পর আমরা পাঠকরা বুঝি নবীন মাধবের ব্রতভঙ্গ হয়েছে, সে অচিরাকে ভালোবেসেছে। ঠিক এরপর থেকেই যেন নবীন মাধবের চরিত্রকে গ্রাস করেছে অচিরার চরিত্র। দুজনের মধ্যে সংলাপে বারবার ধরা দিয়েছে নবীন মাধব কেবল পুরুষ, যে প্রেমিক, যে অচিরাকে ভীষণ ভালোবেসে ফেলেছে। আর অচিরা তার নামের মতোই দ্রুত, সে দ্রুত পদক্ষেপে বিষয়টির যেন একটা সমাধানও টেনেছে। পরেই আমরা নবীন মাধবের চরিত্রকে ছাপিয়ে যাওয়া অচিরার বিষয়ে কিছু কথা জেনে নিই। অচিরার আসল নাম কিনা তা আমরা জানতে পারি না। গল্পে আমরা জানতে পাচ্ছি যে অধ্যাপক অনিল কুমার সরকারের নাতনি এই অচিরা, যে কলেজের অধ্যক্ষতা ত্যাগ করে স্টেটের এক পরিত্যক্ত ডাক বাংলোয় ভাড়া নিয়ে থাকেন।
এই অচিরার একটি পুরাতন প্রেম ছিল যার নাম ভবতোষ। ভবতোষ রূপে ও গুণে সরস্বতীর আশীর্বাদ ধন্য কন্যাটিকে ভুলিয়ে অন্যত্র বিয়ে করে তার মন ভেঙেছে। সেই মর্মাহত অবস্থায় তাদের টেনে এনেছে এই জঙ্গলের মধ্যে। অচিরা প্রথম থেকেই খুব বুদ্ধিমতী এবং এটাই তার চরিত্রের সব থেকে বড় বৈশিষ্ট্য। তাই প্রথম দেখাতেই নবীন মাধবকে সে নিমন্ত্রণ জানিয়েছে তার বাড়িতে। দাদুর সঙ্গে আলাপ করিয়ে দিয়েছে, তাদের সম্পর্ককে বন্ধুত্ব ও আলাপ দিয়ে ভরিয়েছে ও তার নিজের যে চিন্তা তাকে ধীরে ধীরে ব্যক্ত করেছে নবীন মাধবের সামনে। সে চাইলে প্রথমেই না করে দিতে পারতো, বিষয়টিকে এগোতে দিতে চাইতো না, কিন্তু নারীর যে অবস্থান এই সমাজে, নারী যে কেবলমাত্র সংসারের সঙ্গিনী নয়, এই বিষয়টা যেন বুঝিয়ে দিয়েছে নবীন মাধবকে। সে বুঝিয়েছে যে নারী কেবলমাত্র সংসারের সঙ্গিনী হতে চায় না, যেটা পুরুষেরা চায়। তাদের লক্ষ্য উপলক্ষ্য সবটাই অনেকাংশে বৃহৎ। সে নবীন মাধবের সঙ্গে বুদ্ধিমত্তা দিয়ে আলোচনা করেছে ক্রোচের তত্ত্ব, বলেছে কচ দেবযানীর কথা। সবচেয়ে বড় কথা, নবীন মাধব সরাসরি তার মনের কথা প্রকাশ করলে ভবতোষের প্রসঙ্গ টেনে অচিরা বলছে, দীর্ঘকালের প্রয়াসে মানুষ চিত্ত শক্তিতে নিজের আদর্শকে গড়ে তোলে, প্রাণ শক্তির অন্ধতা তাহাকে ভাঙে। আপনার দিকে আমার যে ভালোবাসা, সে সেই অন্ধ শক্তির আক্রমণে। ভালোবাসাকে আপনি এমন গঞ্জনা দিচ্ছেন নারী হয়ে। নারী বলেই দিচ্ছি। ভালোবাসার আদর্শ আমাদের পূজার জিনিস, তাকেই বলে সতীত্ব। সতীত্ব একটা আদর্শ। এই জিনিসটা বনের প্রকৃতির নয়, মানবীর। এ নির্জনে এতদিন সেই আদর্শকেই আমি পূজা করছিলুম, সকল আঘাত সকল বঞ্চনা সত্ত্বেও। তাকে রক্ষা করতে না পারলে আমার সুচিতা থাকে না। আপনি শ্রদ্ধা করতে পারেন ভবতোষকে? না। তার কাছে যেতে পারেন? না। কিন্তু সে আমার সেই জীবনের প্রথম ভালোবাসা, এক নয়। এখন আমার কাছে সেই ভালোবাসা ইম্পার্সোনাল, কোনো আধারের দরকার নেই। এই সতীত্ব একটা আদর্শ, এই কথাটা আমরা কিন্তু সম্ভবত প্রথম জেনেছিলাম আরো একটি চরিত্রের কাছ থেকে। তার নাম ছিল অনিলা, হালদার গোষ্ঠীর অনিলা। এরপরে এই চরিত্রকেই যেন আরো খানিকটা মডিফাই করে রবীন্দ্রনাথ অচিরার মতো চরিত্র নির্মাণ করেছিলেন, যে বলে ভালোবাসা ইম্পার্সোনাল, তার কোনো আধারের দরকার নেই। এবং সে আরো পরিষ্কার করে বলে, তাহলে কথাটা পরিষ্কার করে বলি, আমার ওই পঞ্চবটির মধ্যে বসে আপনার অগোচরে কিছুকাল আপনাকে দেখেছি। সমস্ত দিন পরিশ্রম করেছেন, মানেননি রৌদ্রের তাপ। বলিষ্ঠ দেহকে বাহন করে বলিষ্ঠ মনের জয়যাত্রা চলেছে। এমনতর বিজ্ঞানের তপস্বী আমি আর কখনো দেখিনি। দূরে থেকে ভক্তি করেছি, এখন বুঝি না। বলি শুনুন বলে তার সব থেকে গুরুত্বপূর্ণ কথাটি এখানেই অচিরা রেখেছে। আমার সঙ্গে আপনার পরিচয় যতই এগিয়ে চললো, ততই দুর্বল হলো সেই সাধনা। নানা তুচ্ছ উপলক্ষে কাজে বাধা পড়তে লাগলো। তখন ভয় হলো নিজেকে, এই নারীকে। ছি ছি, কি পরাজয়ের বিষ এনেছি আমার মধ্যে। এই তো আপনার দিকের কথা। এখন আমার কথাটা বলি। আমারও একটা সাধনা ছিল, সেও তপস্যা। তাতে আমি জীবনকে পবিত্র করব, উজ্জ্বল করব, এইটাই নিশ্চয় জানতুম। দেখলুম ক্রমশ পিছিয়ে যাচ্ছি। যে চাঞ্চল্য আমাকে পেয়ে বসেছিল, তার প্রেরণা এই ছায়াচ্ছন্ন বনের নিঃশ্বাসের ভিতর থেকে, সে আদিম প্রাণের শক্তির মাঝে মাঝে এখানকার রাক্ষসী রাত্রির দ্বারা আবিষ্ট হয়ে মনে গ্রহ হয়েছে। একদিন আমার দাদুর কাছ থেকে আমাকে ছিনিয়ে নিতে পারে বুঝি এমন প্রবৃত্তি রাক্ষস আছে। তার বিষ হাত দিনে দিনে আমার দিকে
এগিয়ে আসছে। সম্ভবত রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো নারী চরিত্রই এতটা অকপটে নিজের কথা প্রকাশ করেনি। সে আগে কচ ও দেবযানীর প্রসঙ্গ তুলেছিল, সে বলেছিল মেয়েদের ব্রত হলো পুরুষকে বাঁধা। এখানে সরাসরি ভাবে সেটাই সে বলছে যে আপনার একটা সাধনা ছিল, কিন্তু আপনি সেই সাধনা থেকে দূরে সরে যাচ্ছেন। আমারও একসময় কোনো সাধনা ছিল, আমিও গিয়েছিলাম, এবং সেই অবস্থায় পড়ে দেখুন আজকে আমি কোন জঙ্গলের মধ্যে বাস করছি। এই জঙ্গলের রাক্ষসের মতো অন্ধকার রাত্রি যেন আস্তে আস্তে শুধু আমাকে নয়, আমার পরিবার, একমাত্র আমার দাদুকেও ঘিরে ধরেছে। সে নিজে এই মিথ যেন ভেঙেছে যে মেয়েদের ব্রত পুরুষকে বাঁধা। সে দাদুকে বলে ফেরত যেতে অধ্যাপনায়, কারণ তার জন্যেই অধ্যাপক এখানে বন্দী, আর নবীন মাধবও নিজের ব্রত থেকে বেরিয়ে যাচ্ছেন তার জন্যেই। তাই গল্প শেষে অচিরা শেষ কথা বলে বিদায় নিয়েছে সবার থেকে, সব থেকে। সে বলেছে সংকোচ করবেন না, আপনার তুলনায় আমি কেউ নই। সেই কথাটা একদিন স্পষ্ট হবে। এখানেই শেষ বিদায় নিলুম, যাবার আগে আর কিন্তু দেখা হবে না। অধ্যাপক আশ্চর্য হয়ে বললেন, সে কি কথা দিদি? দাদু, তুমি অনেক কিছু জানো, কিন্তু অনেক কিছু সম্বন্ধে তোমার চেয়ে আমার বুদ্ধি অনেক বেশি। সবিনয়ে এই কথাটা স্বীকার করে নিও। আমি পদধূলি দিয়ে প্রণাম করলুম অধ্যাপককে। এইখানে আমার ছোট গল্প ফুরলো। তার পরের কথা জিওলজিস্টের। বাড়ি ফিরে গিয়ে কাজের নোট এবং রেকর্ডগুলো আবার খুললুম। মনে হলো খুব একটা আনন্দ জাগলো। বুঝলুম একেই বলে মুক্তি। সন্ধ্যাবেলায় দিনের কাজ শেষে বারান্দায় এসে বসে বোধ হলো খাঁচা থেকে বেরিয়ে এসেছে পাখি, কিন্তু পায়ে আছে এক টুকরো শিকল। নড়তে চড়তে সেটা বাজে। এখানে অচিরা অনেক বড় হয়ে গিয়েছে শেষে সবার থেকে। পুরুষরা সব জানে, কিন্তু নারীরা যেভাবে মনন এবং বাস্তবকে বোঝে, পুরুষরা সেইভাবে বুঝতে পারে না। তারা যেভাবে বন্ধনে মুক্ত হতে পারে, পুরুষরা পারে না। তাই নবীন মাধবের শেষ কথাটি খুব গুরুত্বপূর্ণ, যে আমি চলে এলাম, আমার মুক্তি ঘটলো নিশ্চয়ই, কিন্তু আমার পায়ে একটা বেড়ি কোথাও যেন থেকে গেল, এক টুকরো শিকলের অংশ, যেটা কিনা আমার সারা জীবনের সঙ্গী হয়ে থাকবে, যেটা কিনা হয়তো অচিরারও সারা জীবনের সঙ্গী হয়ে রয়েছে। এই যে বিষয়টা এক জায়গায় এসে মিলে গেল, এবং শেষ কথার মাধ্যমে রবীন্দ্রনাথ আমাদের বোঝালেন যে আমরা এগিয়ে যাই, অনেক কিছু ফেলে চলে যাই, আমাদের সেই ক্ষমতা আজ আছে, আমরা শক্তিশালী, নারী পুরুষ উভয়েই, কিন্তু আমরা কোথাও গিয়ে কোনো একটা জায়গায় যেন হার মেনে যাই। সেখান থেকে আমরা বেরোনোর চেষ্টা করলেও বেরোতে পারি না। এটা খারাপ কিছু নয়, কিন্তু গুরুত্বপূর্ণ বটে। শেষ কথা গল্পে নারীর নারীত্বকে নয়, নারীর মনুষ্যত্বকেই বড় করে দেখানো হয়েছে। গল্পের শেষে অচিরা এবং নবীন মাধব ফিরে গিয়েছে অরণ্য থেকে মানব সমাজে। অধ্যাপক তার শিক্ষাদান ব্রতে পুনঃপ্রতিষ্ঠিত হয়েছেন। নবীন মাধব ফিরে পেয়েছে তার বিজ্ঞান সাধনা। গল্পের শেষ দুটি পংক্তি সত্যি সাংকেতিক। নবীন মাধব বলেছে, সন্ধ্যাবেলায় দিনের কাজ শেষে বারান্দায় এসে বোধ হলো খাঁচা থেকে বেরিয়ে এসেছে পাখি, কিন্তু পায়ে আছে তার এক টুকরো শিকল। নড়তে চড়তে সেটা বাজে। এক টুকরো শিকল প্রথম পাঠে কিন্তু ছিল ছিন্ন শিকল, পরে এটা এক টুকরো শিকল বলেছেন রবীন্দ্রনাথ। আসলে কর্মের আনন্দেই যে মুক্তি, নবীন মাধবের জীবনে অচিরার এটাই সব থেকে বড় দান। 1938 খ্রিস্টাব্দে ডিসেম্বরে লেখা রবীন্দ্রসঙ্গীতের একটু অংশ বিশেষ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ছিন্ন শিকল পায়ে নিয়ে ওরে পাখি, যা উড়ে যা উড়ে যা রে একাকী, বাজবে তোর পায়ে সেই বন্ধ, পাখাতে পাবি আনন্দ, দিশাহারা মেঘ যে গেল ডাকি। পায়ে শিকলের অংশ থাকলে সেটা অসুবিধা করবে না, কিন্তু কোথাও গিয়ে একটা আওয়াজ পাওয়া যাবে। এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলে শেষ করব, কারণ প্রথম পাঠে এই লাইনটি ছিল বাজবে, শব্দটি ছিল বাজবে। দ্বিতীয় পাঠে তা হয়ে গিয়েছে বাজে। ক্রিয়ার যে কাল, মানে
বাজবে ব্যাপারটা অনেকখানি পুরনো হয়ে যাচ্ছে, কিন্তু বাজে সারা জীবন, বাজে সারা জীবন ধরে বাজে, এই যে শব্দটা প্রয়োগ করে রবীন্দ্রনাথ যেন তার একটা কন্টিনিউটি সেইটা যেন রক্ষা করেছেন কোথাও গিয়ে। আশা করি খুব সংক্ষেপে আমি শেষ কথা গল্পের খানিক আলোচনা করতে পারলাম। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অন্য যে বিষয়ে আলোচনার যদি কিছু থাকে সেটাও আমাকে জানাতে পারেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, উৎসাহিত করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।